নমস্কার। ইউবিটিভির মাধ্যমে সমস্ত শিক্ষার্থীদের মাধ্যমিক ২০২৫-এর শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো, প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে নতুন শিক্ষার্থীদের একটা ভীতিভাব, একটা মানসিক দুশ্চিন্তা বা মানসিক বিভিন্ন রকম একটা আ চাপ কাজ করে। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই চাপ বা মানসিক দুশ্চিন্তাকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে প্রথমত। কারণ না হলে এই মানসিক দুশ্চিন্তা এবং চাপ কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আ মাধ্যমিক ২০২৫ এর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম কানুনের পরিবর্তন হয়েছে। আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্রাথমিকভাবে বেশ কিছু কথা বলে নেওয়া। ১, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আমাদের একটা প্রবেশপত্র দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দুটোকে এপিঠ এবং ওপিঠ করে নিয়ে আমাদের সঙ্গে ক্যারি করতে হবে। আমাদের সঙ্গে সমস্ত ধরনের যে সমস্ত দ্রব্যগুলো যাবে, অর্থাৎ পেন্সিল, পেন, ট্রান্সপারেন্ট বক্স, ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, ট্রান্সপারেন্ট বোর্ড ইত্যাদি। কোনো রকম ডিজিটাল কোনো ক্লক, মিনস দ্যাট স্মার্ট ওয়াচ, কোনো ইলেকট্রনিক্স গেজেট, মোবাইল, এগুলো কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। আমাদের টেস্ট পেপারের ফ্রন্টে এবছর একটা জিনিস খুব ভালোভাবে উল্লেখ করে দিয়েছে যে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে মোটামুটিভাবে ৭ থেকে ৮টা রুলস রয়েছে, সেগুলো কিন্তু তাদেরকে ফলো আপ করতে হবে এবং সেগুলোকে ফলো আপ করে মাধ্যমিক কেন্দ্রে প্রবেশ করতে হবে। অর্থাৎ একটা শপথ নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। অর্থাৎ এবছর পর্ষদ তথাপি আমাদের মাধ্যমিক কন্ডাক্ট করছেন যারা, অর্থাৎ সেন্টার, সেন্টার সুপারভাইজার বা অন্যান্য যারা রয়েছেন, তারা প্রত্যেকে চান মাধ্যমিক সুস্থ স্বাভাবিকভাবে সম্পন্ন হোক। সেক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো রকম অসৎ উপায় অবলম্বন করারও চেষ্টা করবে না, কারণ এ বিষয়ে পর্ষদ একদম বলেই দিয়েছেন যে কড়া ব্যবস্থা নেওয়ার কথা। শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, অর্থাৎ আমাদের অন্তত পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন 8:30 থেকে 8:45-র মধ্যে পৌঁছে যাওয়া। যেহেতু আমাদের সেন্টার কোড মানে রোল নাম্বার অনুযায়ী আমাদের ঘর খুঁজে নেওয়ার প্রয়োজন থাকবে। পরীক্ষা কেন্দ্রে কোনো রকম অভিভাবক এবং বিদ্যালয়ের কোনো শিক্ষক, মানে আমরা যে স্কুলে পড়ি সেই স্কুলের কোনো স্যার বা ম্যাডাম সেখানে প্রবেশ করতে পারবেন না। সুতরাং শিক্ষার্থীকে একাই সেই ঘর খুঁজে নিতে হবে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে শিক্ষার্থী কিছুক্ষণ, আমার মনে হয় যে মানসিক স্থিরতা আনার জন্য কিছুক্ষণ চুপ করে এক চিত্তে জায়গায় বসবে। ঠিক আছে? তারপর প্রথমে আমরা কোয়েশ্চেন পাবো। কোয়েশ্চেন পাওয়ার পর কোয়েশ্চেনটাকে ভালো করে পড়বো। অর্থাৎ কোনো একটা কোয়েশ্চেনে এরম মনে হতে পারে যে এই কোয়েশ্চেনের মধ্যে একটা কোনো মানে বিষয় উল্লেখ আছে যেটা শিক্ষার্থী তাড়াহুড়ো করে পড়ার জন্য ভুল করলো বা ভুল করে ফেললো। মানে অজ্ঞানতাবশত ভুল করলো। সেই বিষয়ে যথেষ্ট পরিমাণে সচেতন থাকার প্রয়োজনীয়তা আছে। তারপরে যখন আমাদেরকে খাতা দেওয়া হবে, অর্থাৎ খাতা দেওয়ার পরে আরো আমরা বেশ কিছুটা ৫ মিনিট মতো সময়, ৫-১০ মিনিট মতো সময় আমরা পাচ্ছি। খাতায় মার্জিন টেনে নেওয়া, খাতা খুব সাবধানে ফিল আপ করা। আমি একটুখানি মাধ্যমিকের একটি খাতার ডুপ্লিকেট কপি দেখানোর চেষ্টা করছি, যদিও এ বিষয়ে হয়তো মানে পর্ষদের মানে অন্যান্য যারা সেন্টারে থাকবেন তারা এই ব্যাপারে গাইড করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লোগো থাকে। এই জায়গাটাতে আমাদের 2025 লিখতে হবে, অর্থাৎ 2025। সাবজেক্ট এখানে আমাদের প্রথম দিন বাংলা হবে, তারপর জিওগ্রাফি, ইংলিশের দিন ইংলিশ হবে। নেম, নিজের নাম লিখতে হবে। রোল, রোলটা এখানে লেখা লেখা লিখতে হবে আমাদেরকে। এবং নাম্বার বলে যে অংশটা আছে, নাম্বারের অ্যাডমিট কার্ডে দেখবে নাম্বার বলে আরেকটা পার্ট রয়েছে, সেইটাই নাম্বারে লিখবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার টানা লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার দেখবে অ্যাডমিট কার্ডেও দেওয়া আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটেও দেওয়া আছে। তারপরে কোন ল্যাঙ্গুয়েজে আমি পরীক্ষা দিচ্ছি, অবশ্যই বাংলা পরীক্ষায় বাংলা, জিওগ্রাফি পরীক্ষায় জিওগ্রাফি। যারা ইংলিশ মিডিয়ামের পরীক্ষার্থীরা রয়েছে তারা এখানে ইংলিশ লিখবে।
আর যারা বাংলা মিডিয়ামের পরীক্ষার্থীরা রয়েছে তারা সব পরীক্ষাগুলোতেই বাংলা লিখবে, শুধুমাত্র ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সেটা ইংলিশ লিখতে হবে। আর আমরা নিউ ক্যান্ডিডেটস তাই নিউ এ টিক মারবো। এখানে আমাদের আর কোনো রকম কিছু করবার নেই। এরপরে খাতাটা খুলতে হবে। খাতাটা খোলার পর আমাদের বড় করে মোটা মার্জিন দেওয়ার প্রয়োজনীয়তা আছে। প্রথম পেজ থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মাথায় রাখা প্রয়োজনীয়তা আছে মাধ্যমিক পরীক্ষায়। ঠিক একইভাবে যখন আমরা কোনো লুজ পেজ নেব, সেই লুজ পেজের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে ফিল আপ করার প্রয়োজনীয়তা আছে। লুজ পেজের এখানে একটা ছোট্ট হোল করে দেওয়া থাকবে, এখান দিয়ে আমাদেরকে সুতো দিয়ে ওই খাতার সঙ্গে সেটাকে সেলাই করতে হবে। সেটা আমরা সবাই জানি কম বেশি। সাবজেক্ট, রোল, নেম, রেজিস্ট্রেশন নাম্বার পরপর এগুলো সব ফিল আপ করতে হবে লুজ পেজের ক্ষেত্রেও। বোঝা গেল? এর পরের যে অংশটা সেটা হচ্ছে আসা যাক আজকের বিষয় আলোচনায়, অর্থাৎ আমার বিষয় ভূগোল। দেখো, মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে খুব ভালো স্কোর করাটা খুব সহজ যদি আমরা একটু টেকনিক্যালি ব্যাপারগুলোকে পড়ি। যেমন 5-এর ক্ষেত্রে 4-5-20 যে মার্কসটি আমাদের থাকে, এখানে আমাদের একটি কৃষি এবং একটি শিল্প থেকে প্রশ্ন আসবেই। সুতরাং গত বছর যেহেতু আখ চলে এসেছে, অর্থাৎ ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ চলে এসেছে, সেহেতু আমরা আখ এর অনুকূল ভৌগোলিক পরিবেশটাকে বাদ দিয়ে এবছরের জন্য প্রস্তুতি নেব। অর্থাৎ এবছরের জন্য ধান, গম, কার্পাস, চা এবং কফি এগুলোর প্রতি গুরুত্ব বেশি থাকবে। ঠিক আছে? নেক্সট আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের ক্ষেত্রেই 2025 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে মোটামুটি ভাবে বাদ দিয়ে এবছরের জন্য প্রস্তুতি নেব। আসা যাক আমরা কিভাবে কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পড়লে আমাদের মোটামুটি ভাবে একটা সাজেস্টিভ প্রশ্ন বা 2025 সালের একটা সাজেস্টিভ ম্যাটার তৈরি করা যায় সে বিষয়ে আমরা এবার আসি। আলোচনা প্রথমেই বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দেখো, এই যে চ্যাপ্টারটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3-এর ক্ষেত্রে একটা প্রশ্ন এসেছিল যে হিমরেখার উচ্চতা সর্বত্র সব ঋতুতে সমান হয় না কেন। অতএব হিমরেখা ওরিয়েন্টেড প্রশ্ন আসবার সম্ভাবনা 2025 মাধ্যমিকের ক্ষেত্রে একদম ক্ষীণ, নেই বললেই চলে। বায়ুর ক্ষয়কার্য এসেছে, সুতরাং আমাদের নদী এবং হিমবাহ আসার প্রবল চান্স এই বছর পরীক্ষায় রয়েছে। অর্থাৎ নদীর ক্ষয়কার্য, হিমবাহের সঞ্চয় কার্য এগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার কথা আমি বলছি। ঠিক একইভাবে নদীর ক্ষয়কার্য পাঁচে আমরা তৈরি করব। পাশাপাশি আরেকটা জিনিসও মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু মানে যে সাজেস্টিভটা আমরা তৈরি করছি সেই সাজেস্টিভটা কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে একটুখানি ডিফারেন্ট কোয়েশ্চেনও হতে পারে। যেমন হিমবাহ এবং জলধারার সম্মিলিত কাজ, সেটা আসতে পারে 3-এর ক্ষেত্রে, বা এই ধরনের যে সারাউন্ডিংস এরিয়ার কোয়েশ্চেন গুলো আছে সেগুলোকেও কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে। আমি একটা সাজেস্টিভ নেচার বলে দিচ্ছি যে কোনগুলোকে আমরা তৈরি করব। প্রথম প্রশ্ন, আমরা সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, এটা আমরা তৈরি করতে পারি এখান থেকে। অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং বারখানের মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়ান অফ দা। 5-এর ক্ষেত্রে বদ্বীপের শ্রেণীবিভাগ, 3-এর ক্ষেত্রে বদ্বীপের শ্রেণীবিভাগ। 5-এর ক্ষেত্রে আমরা আসতে পারি যে সুন্দরবন অঞ্চলের উপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। আসতে পারে অবশ্যই নদী এবং হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য। পরের চ্যাপ্টারে আসা যাক। পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের 5-এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আসা যাক পরের অধ্যায়ে, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু ভূমধ্যসাগরীয় জলবায়ুর উপরে 2024 সালে প্রশ্ন এসেছে, ক্রান্তীয় ঘূর্ণপাত এবং প্রতিকূল ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য এসেছে, সেহেতু সেগুলিকে বাদ দিয়ে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বর্ণনা, জেট বায়ু প্রবাহের সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক, বিশ্ব উষ্ণায়নের প্রভাবও এসেছে, সুতরাং আমরা সেটাকে স্কিপ করব, পড়বো না। জলবায়ুর স্তম্ভ দেখে যে কোনো একটা জলবায়ুর বর্ণনা, নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক আমার মনে হচ্ছে এবছরের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোর মধ্যে থাকতে পারে। বায়ুমণ্ডলের ক্ষেত্রে আমরা পৃথিবীব্যাপী জোয়ার ভাটার প্রভাব, এটা আমার মনে হচ্ছে 2025 শিক্ষাবর্ষের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা প্রথমে দেখে নিই যে বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্ন গত বছর পরীক্ষায় এসেছে। বায়ুমণ্ডল থেকে
সালে যেটা এসেছে সেটা হচ্ছে 5টি প্রভাব এসেছে, সমুদ্র স্রোতের 5টি প্রভাব। সুতরাং আমরা প্রভাব পড়বো না, সমুদ্র স্রোতের কারণ এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এই দুটো প্রশ্ন বায়ুমণ্ডল থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। এই দুটো প্রশ্নকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। বায়ুমণ্ডলের পরে আমরা যে চ্যাপ্টারে আসবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের পরে যে চ্যাপ্টারে আসবো সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমরা জানি বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র থেকে 3 নম্বরের প্রশ্নই আসে। সুতরাং 2024 সালে জৈব ভঙ্গুর এবং অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য এবং পরিবেশের উপর বর্জ্যের প্রভাব এসেছে। এবছর আমি বলেই দিতে পারি শিক্ষার্থীদের ভূমিকা, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্জ্য ব্যবস্থাপনায় পড়ার 3টে প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয়তাগুলো কি কি, এটাও আসতে পারে প্রশ্ন। প্রশ্ন আসতে পারে প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণীবিভাগ। এই কটা কোয়েশ্চেন মোটামুটি ভাবে এই পার্ট থেকে রেডি করলেই আমরা পরীক্ষায় কিছুটা কমন পেতে পারি বা কিছুটা প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা ভারতের প্রাকৃতিক অংশে যদি যাই, ভারতের প্রাকৃতিক অংশে গত বছর 2024 সালে মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি কারণ আর চিরহরিৎ এবং মরু উদ্ভিদের উপরে জলবায়ুর প্রভাব রিলেটেড একটা কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেন আমাদের এসেছিল। এবছর 2025 শিক্ষাবর্ষের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের বলতেই হবে যে ভারতের অরণ্য সংরক্ষণের পদ্ধতি আসতে পারে উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য লেখো। আসতে পারে যে জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ ভারতবর্ষে। এই কোয়েশ্চেনগুলো মোটামুটি। আর চিরহরিৎ এবং পর্ণমোচী উদ্ভিদের জলবায়ুর বৈশিষ্ট্য বা তাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। এই কোয়েশ্চেনগুলো মোটামুটি ভাবে ভারতের প্রাকৃতিক অংশ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। আসা যাক ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে। ভারতের অর্থনৈতিক পরিবেশে আমি প্রথমেই বললাম যে কার্পাস বস্ত্রবয়ন শিল্প গত বছর এসেছে এবং ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ গত বছর এসেছে। সুতরাং আখ বাদ দিলে আমাদের যেগুলো পড়ে থাকছে সেগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লৌহ ইস্পাত শিল্প আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। তবুও এ বছরের জন্য কফি চা এবং গম খুব বেশি গুরুত্বপূর্ণের জায়গায় রয়েছে। ভারতবর্ষে অর্থনৈতিক অঞ্চল থেকে নগরায়নের সমস্যা, পরিবহনের গুরুত্ব, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের এককেন্দ্রী ভবনের কারণ এবং পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণ। মোটামুটি ভাবে এই কটি কোয়েশ্চেন করলেই এখান থেকে একটা ওয়ে আউট তৈরি করে নেওয়া যাবে। পরের যে চ্যাপ্টার পড়ে থাকছে ভারতের অর্থনৈতিকের পরের অংশ যদি আমরা যাই তাহলে সেখানে আসবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র। 2024 সালে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে স্কেলের ব্যবহার এবং প্রধান 3টে পার্থক্য উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে চলে এসেছে। সুতরাং এবছর আমাদের আসবার মতো প্রশ্ন দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার মোটামুটি ভাবে, আর অবশ্যই বলতে হবে যে উপগ্রহ চিত্রের ব্যবহার, আর আরেকটি প্রশ্ন সুবিধা এবং অসুবিধা, অর্থাৎ দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা। সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা সুস্থ স্বাভাবিক ভালো হোক এই কামনা করি। জিওগ্রাফির সাজেস্টিভ ম্যাটারগুলোকে খেয়াল রেখে মোটামুটি ভাবে ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, ভালো হবে পরীক্ষা। তোমরা ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে এরকম একটা মাধ্যমিকের ম্যাপ পাবে, সেখানে ম্যাপ পয়েন্টিং করতে হবে, ডাইরেক্ট ম্যাপ পয়েন্টিং করবে, অর্থাৎ ডাইরেক্ট মেথডে জাস্ট এই অংশটাকে পয়েন্ট আউট করে লিখে দিলে দিল্লি, ঠিক আছে, এটা কোনো একটা করমণ্ডল উপকূল, এইভাবে তুমি পয়েন্ট আউট করে চলে যাবে। এটা পক প্রণালী, এভাবে অ্যারো দিয়ে পক প্রণালী লিখে দিলে আমাদের এরকম ভাবে ম্যাপ পয়েন্টিং করলেও নম্বর সঠিক পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কালার পেন্সিল ইউজ করার প্রশ্ন একটা থাকে শিক্ষার্থীদের মধ্যে, যদি ইচ্ছে করে সেক্ষেত্রে কালার পেন্সিল ইউজ করতে পারো, সময় সবটা নিজের উপর ডিপেন্ড করে। ম্যাপ পয়েন্টিং ফেলে রাখবে না, শেষ অংশের জন্য ম্যাপ পয়েন্টিং আগেই শেষ করবে। সবাই খুব ভালো থেকো, পরম করুণাময় ঈশ্বরের কৃপায় সকলের পরীক্ষা সুন্দর হোক,
সবাই সফলতা অর্জন করো এই কামনা করি। ভালো থেকো।